মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা তো শোনালাম দর্শকদের, দুবার শোনালাম। রাজা দেখো, আজকে সকাল পর্যন্ত তুমি আমার সঙ্গে সহমত হবে, ম্যাটার অফ ফ্যাক্টের উপর নির্ভর করে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে মাটিগাড়া, কুলতলি, জয়নগর, তপসিয়া কিংবা গুড়াপ, সেখানে রাজ্য পুলিশ তদন্ত করেছে, কোথাও 52 দিনে কোথাও 57 দিনে ফাঁসি হয়েছে। আজকে 2:55 পর থেকে ইতিমধ্যে দেবাংশু তিনি পোস্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে রাজ্য পুলিশ এই ক্ষেত্রে এই ফাঁসির সাজা করিয়েছে, কেন্দ্রের সিবিআই কি করলো? নতুন ন্যারেটিভ বা ওই পুরনো ন্যারেটিভটা আরেকটু অ্যাডভান্স করা হলো। অবশ্যই শেষের দিকে তো সিবিআই যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল, ফলে এখন মুখ্যমন্ত্রী তিনি তো তৃণমূলেরও নেত্রী, শাসক দল কিছুতেই, রাজ্যের শাসক দল এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না। শাসক দল এই সুযোগ রাজনৈতিকভাবে কাজে লাগাবে। তার প্রথম পদক্ষেপটা আমরা দেখে ফেললাম ইতিমধ্যেই। তিনি পরিষ্কার তুলনা করে বললেন, যদি এই মামলা পুলিশের হাতে থাকতো আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। তার মানে আমরা বিচারককে এমনভাবে কনভিন্স করতে পারতাম যে ফাঁসি ছাড়া কোনো গত্যন্তর থাকতো না। সুতরাং রাজনীতি আগেও ছিল, রাজনীতি আবার শুরু হয়ে গেছে, এই রাজনীতি অনন্ত। শুভজিৎ, এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা হচ্ছে তিলোত্তমার মা বাবার বুকের পাথর নামলো না। অসংখ্য মা বাবার বুকের পাথর নামলো না, যারা রাত জেগেছিলেন, যাদের শিশু কন্যা আছে, যাদের কলেজে পড়ে এমন বালিকা আছে, এমন স্কুলে যায় এমন বালিকা আছে। রাজা শনিবার দিন আমরা তিলোত্তমার বাবা মাকে যেমন বসিয়েছিলাম, শুক্রবার দিন যে রায় ঘোষণা আছে গুড়াপে সেই নাবালিকার বাবা মাকেও বসিয়েছিলাম। তারা অন ক্যামেরা বলেছিলেন পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট, পুলিশের উপর তাদের আস্থা ছিল। তখন তিলোত্তমার বাবা সরাসরি বলেছিলেন যে আপনাদের ক্ষেত্রে, ওনাদের ক্ষেত্রে কেসটা ছিল রেপ অ্যান্ড মার্ডার, কিন্তু এক্ষেত্রে, এটা তিলোত্তমার বাবার ভার্সন, শনিবার দিন বলে গেছেন আমাদের চ্যানেলে বসে, তিলোত্তমার বাবা বলছেন যে এক্ষেত্রে ছিল মার্ডার অ্যান্ড রেপ, এটা সম্পূর্ণ আলাদা। তিনি সরাসরি বলেছেন যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছিল। অবশ্যই দেখুন, এটা তাদের ব্যাখ্যা, তার মা বাবার ব্যাখ্যা যে খুন আগে মানে খুন করতেই চাওয়া হয়েছিল না ধর্ষণ করতেই চাওয়া হয়েছিল, এটা তো তাদের পার্ট। কিন্তু কোনো রেপ মার্ডার বা মার্ডার রেপ যাই হোক না কেন, কোনোটার সঙ্গে কোনোটা তুলনীয় নয় বলে আমরা মনে করি। কোনো তুলনা চলে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটাই নারকীয় ঘটনা এবং প্রত্যেকটাই নক্কারজনক। প্রশ্ন এখানে এটাই উঠবে, যেটা তুমি এক্ষুনি যে প্রসঙ্গটা তুললে, যে পুলিশের হাতে যে কটা মামলা ছিল সেইগুলো খুব দ্রুত একেবারে ফাঁসির অর্ডার করিয়ে দেওয়া গেল, সেইগুলো কনভিন্স করিয়ে আদালতকে, সে যে আদালতই হোক না কেন, রাজ্যের আদালত তো, কিন্তু এই আদালতকে, যে আদালত এখানে মামলা করলেন সেই আদালতকে কিন্তু কনভিন্স করানো গেল না। ফলে এই তুলনাটা আসবেই এবং শাসক দল তারা এই সুযোগের সদ্ব্যবহার করবে। রাজনীতিকরা রাজনীতির কথাই বলেন। শুভজিৎ, সঙ্গে থেকে রাজা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে আরেকবার শোনাই দর্শকদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, বিজেপি কংগ্রেস আজ পর্যন্ত গালাগালি কম দিয়েছে? বিজেপি যেভাবে গালাগালি দিয়েছে সেগুলো খবরে কাগজে লেখা যায় না, টিভি চ্যানেলে বলা যায় না। তাদের তো এমনি জেল হওয়া উচিত তাহলে সেই সমস্ত কেস হলে। দাদা, আজকে চিন্ময় প্রভুর শুনানি ছিল, আজকেও শুনানি হয়নি এবং এমন ভাবে রাখা হচ্ছে। এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তের সব থেকে বড় খবর, মৃত্যুদণ্ড নয়, তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শোনালো শিয়ালদা আদালত। এবং শিয়ালদা আদালতের এই সাজা ঘোষণার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৃশ্যতই বুঝিয়ে দিলেন তিনি অসন্তুষ্ট। ফাঁসি হলে তিনি তবে সন্তুষ্ট হতে পারতেন, এই রায়, এই নির্দেশে তিনি যে সন্তুষ্ট নন তেমনটাই পরিষ্কার জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছিল আমার সঙ্গে। সুপ্রিয়, আমি সুপ্রিয়র কাছে যাব, তবে সুপ্রিয়র কাছে যাওয়ার আগে আরও একবার শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন একদম শিয়ালদা কোর্ট চত্বর থেকে। আমি শুভজিতের কাছে একবার যাই।
শুভজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র একজন প্রশাসনিক প্রধান হিসাবে নয়, তিনি কিন্তু তার কথার মাঝে এটাও বললেন আমি একটি দলের নেত্রীও, সেখান থেকেও আমি বলছি এই মামলা যদি পুলিশের কাছে থাকতো তাহলে পুলিশ সহজেই ফাঁসির সাজা ছিনিয়ে আনতে পারত। দ্বীপের আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল সফরে যাওয়ার আগে যে বক্তব্য রেখেছিলেন আজকে সকালে, সেখানেও তিনি বলেছিলেন তিনিও ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। সিজার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। সিজারের কাছে একটু যাব, সিজারের কাছে যাব, কিন্তু আইনজীবী মহলে একটা প্রশ্ন ইতিমধ্যে, রাজার কাছে একটু যাই তাহলে। রাজা, আইনজীবী মহলে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে, দর্শকদের সুবিধার্থে আরেকবার এই প্রশ্ন করতে হয় যে দেখো একটা চ্যাপ্টারের আংশিক ক্লোজ হয়তো আজকে হলো এই রায়ের পর 2:55 পরে, কিন্তু আরেকটা চ্যাপ্টার পরপর দুদিন আদালত কক্ষে দাঁড়িয়ে সঞ্জয় বলছে আমাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে, কেন ফাঁসিয়েছে, কি উদ্দেশ্য ছিল, কিভাবে ফাঁসিয়েছে, এই প্রশ্নগুলো কি পরবর্তী চ্যাপ্টারকে রিওপেন করতে পারে? করলেও করতে পারে শুভজিৎ। দেখো সবসময় আদালত শেষ কথা, কিন্তু জনতার থেকে তো আদালত বড় নয়। আর জনতা, রাষ্ট্রের মানুষ শেষ কথা। রাষ্ট্রের মানুষের মঙ্গলের জন্যই তো আদালত হোক, পুলিশ হোক, কোর্ট হোক, সবই তো তাই। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের যদি কনভিন্স না করা যায় সাধারণ মানুষকে, তার থেকে বড় ব্যর্থতা কিন্তু কিচ্ছু নেই। সাধারণ মানুষ তুমি এক্ষুনি গণভোট করাও, বেশিরভাগ মানুষ কিন্তু এটাই বলছেন যে ও একা দোষী নয়। দেখো আদালতের চোখে, যুক্তির চোখে যা তথ্য প্রমাণ পড়েছে সমস্ত কিছু এক জায়গা করলে বিচারক বলছেন সঞ্জয়ই দোষী এবং তিনিই দোষী। মানে ডাইরেক্ট ঘটনা ঘটানোর ক্ষেত্রে আর কেউ ছিলেন না। শাসক দল আজকে এত কথা বলছে, তাহলে 14ই আগস্টের রাতটা মনে করিয়ে দিতে হয়। সেই পুলিশ আপনার ছিল, সেই হাসপাতাল আপনার ছিল। 14ই আগস্ট রাতে 9 তারিখের ঘটনা, 14ই আগস্টের রাতে আপনি অত বড় একটা হাসপাতালকে আনসেফ করে রেখে দিলেন কেন? সেই প্রশ্নগুলো উঠবে না ফিরে ফিরে? শুধুই কোর্ট, মামলা, আদালত এইসব। সুতরাং দেখো পরবর্তীকালে এই মামলা কোন দিকে মোল্ড নেয়, কোন দিকে ঘোরে, সেগুলো তো পরবর্তী ব্যাপার, সময়ের গর্ভে আমরা এখন থেকে কেউ ভবিষ্যৎ বক্তা নই, বলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষের হৃদয় সন্তুষ্ট হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সিএম, যেহেতু তার ভার্সন আমাদের কাছে এই মুহূর্তে এসছে, আমরা দেখালাম, প্রতিটি মা আজকে মনে হয় এই একই কথা বলবেন। তবে শাসক যখন বলবে তখন শাসককে সমালোচনাও হজম করতে হবে। তার কারণ রাজ্যটা আপনাদের শাসনাধীন এবং হাসপাতালটাও আপনাদের নেতৃত্বাধীন, তখন ঘটনাটা ঘটেছে। রাজা, আমি তোমার কাছে আসছি, শুভজিৎ তোমার কাছেও আসছি। তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, আদালতের পর্যবেক্ষণ এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয়। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, অন ডিউটি একজন চিকিৎসক, তিনি মানে তার ডিউটি আওয়ার্সের মধ্যে হাসপাতালে, সরকারি হাসপাতালে মারা গেলেন, তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো। আদালতের পর্যবেক্ষণ যে এটা নাকি বিরলতম ঘটনা নয়। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, বহু মানুষ তোমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া? আদালত চত্বরের ছবিটা এই মুহূর্তে কেমন? দেখো, আদালত চত্বরের বাইরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, কারণ শিয়ালদা স্টেশন চত্বর এবং পাশেই শিয়ালদা কোর্ট, বহু মানুষের এখান থেকে নিত্য যাতায়াত, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা অধীর অপেক্ষায় ছিলেন আজকের এই রায় শোনার জন্যে। অর্থাৎ সঞ্জয় রায় তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে তার কি শাস্তি নির্ধারিত হয়, বা যাবজ্জীবন কারাদণ্ড নাকি তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। কিন্তু সেক্ষেত্রে কিছু সময় আগেই এই শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজিএম অনির্বাণ দাস তিনি কিন্তু তাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। এবং সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে যে বিরলতম নয়, সিবিআইয়ের তরফ থেকে বারবার আজকেও কিন্তু সাজা ঘোষণার আগে প্রথম যখন শুনানি পর্ব শুরু হয়, সেই সময় সিবিআইয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু জোরালো সওয়াল করেন এবং বিচারকের দৃষ্টি আকর্ষণ করে তারা যে মরিয়া চেষ্টা করেছেন যে সঞ্জয় রায়ের যাতে সবথেকে সর্বোচ্চ সাজা হয়, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা হয়, এবং সেই বিষয়টা তুলে ধরার ক্ষেত্রে তারা কিন্তু এই ঘটনাকে অন ডিউটি একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তাকে যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের, আমি তোমার কাছে আসছি, আমার সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয়েছে যে সঞ্জয় রায়কে, সেই সঞ্জয় রায়ের দিদি, তিনি কি বলছেন TV9 বাংলায়, তার প্রথম প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। বিচারক যেটা ঠিক মনে করবে উনি তো সেটাই করবেন। আর এইটা তো ফার্স্ট ডে থেকেই ঠিক হয়েছিল, একজনই দোষী একজনকেই দেখানো হলো, আর তো কেউ সামনে আসলো না। যদি একজনের পক্ষে সম্ভব না, তাহলে এর পিছনে অনেক কেউ আছে। ও দোষী, ওকে শাস্তি পেতে ঠিক আছে, কিন্তু ওর পিছনে বিচারটা থাকলেও তো শাস্তি পাওয়া দরকার না।
আপনাদের শোনালাম সঞ্জয় রায় তার দিদির প্রথম প্রতিক্রিয়া। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। শিয়ালদা আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই ফাঁসি নয়, দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানাও নির্দেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরও 5 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানাচ্ছে TV9 বাংলা। একদম শুরু থেকে যে ঘটনার যে নির্দেশের লাইভ আপডেট আপনাদের প্রত্যেকে মুহূর্তে জানাচ্ছে। মৃত্যুদণ্ড নয়, তিলোত্তম ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা কথা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকবাবু, আদালতের এই নির্দেশ, সেই নির্দেশের পর আপনার কি প্রতিক্রিয়া, এবং শুধু আপনার নয়, এই যে চিকিৎসক ফ্র্যাটার্নিটি তারাই বা কি মনে করছে? দেখুন, সবেমাত্র রায় ঘোষিত হয়েছে। প্রায় বিগত 5.5 মাস ধরে আমরা এই রায়ের দিকে তাকিয়েছিলাম এবং সেখানে আমরা শুনতে পেলাম, যদিও আমরা রায়টা এখনো হাতে পাইনি, জাজমেন্টটা হাতে পেলে আরো বিশদে বলতে পারবো, উকিলদের সঙ্গে পরামর্শ করে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে। কিন্তু যে মৃত্যুর পরে শুধু একটি হিয়ারিং এর পরেই কলকাতা হাইকোর্ট CBI কে তার তদন্তভার স্থানান্তরিত করে, এবং এপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট সুমোটো যে মামলার শুনানি করে, সেই মামলা চলাকালীন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে যে অন্যান্য বিচারপতিরা ছিল, তারা বলে যে চমকে দেওয়ার মতো ঘটনা, তাদের 30 বছরের কর্মজীবন তারা এরকম ঘটনা দেখেনি। সেই ঘটনা যে কি করে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয়, সেটা কিন্তু আমরা সকলেই আশ্চর্য। ডক্টর চাকি, আমি শুভজিৎ বলছি, আমি বাইরে আছি এই মুহূর্তে, শিয়ালদা কোর্টের বাইরেই আছি। আমজনতার সঙ্গে কথা হচ্ছিল, বা একটু যারা আইন কানুন নিয়ে ওয়াকিবহল তাদের অনেকের সঙ্গেই কথা হচ্ছিল। অনেকে প্রশ্ন তুললেন, ভিসেরা রিপোর্ট আসার আগে ট্রায়ালটা শুরু হয় কি করে। সরাসরি আপনি চিকিৎসক, আপনার কাছে প্রশ্ন, এই ধরনের তদন্তের ক্ষেত্রে যেখানে কোনো রকম প্রত্যক্ষদর্শী নেই, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তদন্ত করতে হয়, ভিসেরা রিপোর্ট এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ভিসেরা রিপোর্ট, তারপরে হচ্ছিল ওনার যে স্টমাকের মধ্যে পাকস্থলীতে যে খাদ্যের অংশটুকু পাওয়া গেছিল তার রিপোর্ট, সেইগুলো থেকে কিন্তু মৃত্যুর সময় এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র জানা যায়। আমরা অলরেডি জানি যে DNA রিপোর্টে বেশ কিছু ব্যক্তির, অন্যান্য ব্যক্তির তাদের DNA পাওয়া গেছে, একজন মহিলা এবং তাছাড়াও অন্যান্য 2-3 জন ব্যক্তির পাওয়া গেছে। CFSL এর রিপোর্টে আনডিসক্রাইবড ক্রাইম সিন, এবং তাছাড়াও পরতে প্রচুর দলত কিন্তু আমরা এটার মধ্যে দেখতে পেয়েছি, যেই নিয়ে এই অভয়া বা তিলোত্তমার মা বাবা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। খুব তাড়াতাড়ি সেখানে শুনানি হবে এবং আশা করছি যে এই বিচারই শেষ নয়, আমরা আগামী দিনে সম্পূর্ণ বিচার করে অভয়া বিচার পাবে, এবং সঞ্জয় রায় যে একা। অসংখ্য ধন্যবাদ ডক্টর চাকি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি চলে যাবে আমার সহকর্মী প্রসেনজিতের কাছে। প্রসেনজিতের সঙ্গে এই মুহূর্তে মাটিগাড়ার যে নাবালিকা, সেই নাবালিকার পরিবার রয়েছে। প্রসেনজিৎ, একটু তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবে প্লিজ, যে আজকে সঞ্জয় রায়ের ক্ষেত্রে আদালত যে সাজা শোনালো, সেই সাজা শোনার পর তাদের কি প্রতিক্রিয়া? একদম, আমার সঙ্গে মা আছেন, সেই মা আছেন মাটিগাড়া নির্যাতিতার যে কিশোরী নাবালিকা যে ধর্ষিত হয়ে খুন হয়েছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু মামলাটিকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস আখ্যা দিয়ে ফাঁসির সাজা হয়েছিল আসামির, কিন্তু ফাঁসি এখনো কার্যকর হয়নি। আপনি আজকে সকাল থেকে টিভিতে চোখ রেখেছিলেন, বলছিলেন রায় শুনে সন্তুষ্ট তিলোত্তমার ক্ষেত্রে? না, এটা কেন এত বড় কাণ্ড হয়েছে, এটা যাবজ্জীবন না, একে ফাঁসি হইতে লাগছে, তাও সঙ্গে সঙ্গে। এত দিন পর এটা হয়েছে, এখন যাবজ্জীবন মানবে? তিলোত্তমার মা মানবে? আমি তো মানব না। আমার মেয়ের ক্ষেত্রে ফাঁসি বডি হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেইটা হয় না। হাইকোর্টে কি হয়েছে হয় নাই আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই। আজকেই গেছিলাম আমি কমিশনার অফিস, ওইখানে থেকে আজকে জানতে পারলাম যে আজকে হাইকোর্টে একটা ছিল মেয়ের,
আমার মেয়ের আজকে একটা ডেট ছিল, তাও আমরা জানলে পরে তো আমরা হাইকোর্টে যাইতাম খোঁজ নিতে। হ্যাঁ, আর আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমার মেয়ের কিচ্ছু না হইলে হাইকোর্টের থেকে আমি কিচ্ছু জানতে না পারলে আমি অনশনে থাকবো। তোমার বাবা মাকে কি বলবেন আজকে এই যে রায় হলো? আমি এইটাই বলতে চাই, এই নিয়ে আপনি সন্তুষ্টি থাকবেন না। কেন আপনি এত ডাক্তার, একজন কত কষ্ট করে ডাক্তার পড়াইছেন, ডাক্তার হয়েছিল, এর জন্যে কতজন লোক আছে ধর্ষণ করছে একজনকে, এখন যাবজ্জীবন। এটা মানবেন আপনি? একজনের কাজ ছিল, এটা একজনের কাজ ছিল না, কিন্তু আপনি মানতেই লাগবে না যে এইটা যাবজ্জীবন ওর হবে, ফাঁসি লাগবেই লাগবে। একে প্রত্যেক জনে ফাঁসি না দিলে পরে ওদের আর হৌসলা বাড়তে থাকবে, আমাদের মেয়ে মরতে থাকবে। আমরা মেয়ে জন্ম করার কার কাছে মারার জন্য সেটা তো না। কেন মারতে দিব আমরা? এত সস্তা আমাদের মেয়ে সেটা না। আমি চাই হাইকোর্টে আমার কেস তাড়াতাড়ি করতে। হাইকোর্ট না পারলে পরে আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যাব, নাইলে রাষ্ট্রপতির কাছে যাব। কার কাছে যাইতে লাগে ওইখানে যাব। যখন পর্যন্ত আব্বাসের ফাঁসি লটকাবে না, আমি অতব্দি শান্তিতে থাকবো না। না না, আমি জোটা কাটবই না, ওকে ফাঁসি না হইলে পরে এই যে জোটা আমি কাটবো না। আমি এত সস্তায় এত ইজিতে আমার মেয়েকে যাইতে দিবই না, দিব না আমি। তোমার মা কেন যে চুপ আছে, এত বড় কাণ্ড করে ও এত আরামসে আছে, কেন খাইতে আছে না ও জেলে? আমার মেয়ে ওরা আছে নাকি এখন খাইতে আছে? আমার মেয়ে ওরা নাই, কেন ওকে খাইতে দিব আমরা? কেন? সেই জন্য আমি বলি, সবাইকে বলি, এই TV9 জড়িয়েতে সবজন একমত হয়, এই সব লোককে আমরা ধরতিতে পৃথিবীতে আর বাঁচতে দিতে হবে না। এদেরকে মারতে লাগে ফাঁসির, কিন্তু লগে লগে হইতে লাগছিল, এটা এত লেট হইল, এইটাও আমি মানি। আর হাইকোর্টে আমার কেসের আর লেট হইলে আমি সত্যি বলছি, এই TV9 জড়িয়েতে বলছি, আমি অনশনে থাকবই, মার্চ মাস থেকে থাকবো। শুনছো, এই মা বলছেন তিলোত্তমার মায়ের পাশে আছেন, এই সাজা তিনি সন্তুষ্ট নন, এবং তার মেয়ের ক্ষেত্রে যে মামলায় ফাঁসির সাজা হয়েছিল অভিযুক্ত দোষী সাব্যস্ত আব্বাসের, সেই সাজা এখনো কার্যকর হয়নি। সেক্ষেত্রেও লড়াই ছাড়ছেন না এই মা। তিনি বলছেন তিনি আরো 2 মাস দেখবেন, যদি ফাঁসির সাজা কার্যকর না হয় সেক্ষেত্রে তিনি অনশনে বসবেন এবং একই সঙ্গে শক্তি যোগাবেন তিলোত্তমার বাবা মাকেও। প্রসেনজিৎ, কেন্দ্রীয় সংস্থার যে তদন্ত নিয়ে বারবার তিলোত্তমার পরিবার, আম জনতা সকলে তার অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন সিবিআই ঠিকভাবে তদন্ত করেনি। তিলোত্তমার মা তো বলছেন যে আমরা সিবিআইকে বারবার ফোন করেছি, সিবিআই এর আইনজীবীরা, সিবিআই এর অফিসাররা ফোন পর্যন্ত ধরেন না। এক্ষেত্রে মাটিগাড়ার নির্যাতিতার মায়ের সঙ্গে তুমি রয়েছো, তার কাছ থেকে সিবিআই তদন্ত না রাজ্য পুলিশের তদন্ত, কোনটা তার ক্ষেত্রে বেশি অ্যাকসেপ্টেড তার কাছে, যদি একবার জানতে চাও? দেখো, এই তিলোত্তমার মায়ের ক্ষেত্রে তারা যেটা বলছেন যে এই তদন্তটা পুলিশ প্রথমে করছিল, তারা অসন্তুষ্ট ছিলেন যে পুলিশ ঠিক করে এগোচ্ছে না, কেন্দ্রের কাছে গেল, সিবিআই তদন্ত করলো, কিন্তু এখন সেই মা বাবা বলছেন যে এই তদন্তে সিবিআই তাদের কথা শোনে না, তাদের ফোন ধরে না, তদন্ত ঠিক মতো এগোয়নি, যে কারণেই সঞ্জয়ের ফাঁসি হলো না। তো কার কাছে যাবেন আপনারা, সিবিআই না রাজ্য পুলিশ, বা কারটা বেশি অ্যাকসেপ্টেড বলে মনে হয়? আমি এইটা বলতে চাই, জুন জেলাতে আছে, স্টেটে, ওখানকার পুলিশ নিজের দায়িত্ব বুঝতে লাগে। কিন্তু আমি এইটা বলতে চাই সবার পুলিশ খারাপ। এই ক্ষেত্রে আমি একটুকু ভাগ্যশালী নিজেকে আমি মানি কি মাটিগাড়ার পুলিশ, এসিবি, রাজেন স্যার, সবজন, এখন গেছিলাম, আজকে গেছিলাম, কমিশনার স্যার, সিপি স্যার, সবে হচ্ছে না। হ্যাঁ, ওইটা হয় নাই, ওইটা অত দূরের। আমি কলকাতা দেখি নাই, আমি সত্যি বলি, আমি যাই নাই কোনো দিন, আমি অত বলতে পারবো না। কিন্তু আমি আমার মাটির গাড়ার পুলিশ সবাইকে, অসহায় বাবা মা, তার মেয়ের যদি এই ধরনের পাশবিক মৃত্যু হয়, যাবে তো পুলিশের কাছে, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের। সেই পুলিশ যদি অসহযোগিতা করে, বাবা মা যাবেন কোথায়? সেইটাই তো হইল, নিজের দায়িত্ব পুলিশে বুঝতে লাগে। আমরা কেন পুলিশ
যেদের কিছু হয়েছে ঘটনা ওদের সেই জন্য তো পুলিশের কাছে যায়, পুলিশের কাছে বা সিবিআই ওদের কাছে গেলে যাওয়ার পরে আমাদের কোনো হয় না, তাইলে আমি যাব কোথায়? সেটা ওদের নিজের ডিউটি, ওরা নিজের টাকা, কোনো সরকারের টাকা নাই। আমি বলছি কোনো সরকারের টাকা, কার টাকা? ওদের, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা থেকে ওদের পেমেন্ট হয় কি নাই? আপনারা বলেন, আমাদের টাকা দিয়ে ওদের পেমেন্ট হয়, সেই জন্য ওরা পাবলিকের সার্ভিস করছে না, সেই জন্য ঠিক মতন করতে হবে। ওরা ঠিক মতন যাতে পাবলিক খুশি হোক, পাবলিকের কোনো ভরসা ওদের জিতে নেন, সেই জন্য ওরা নিজের ডিউটি একদম পুরা ভালোভাবে করতে হবেই। না করলে পরে তো আমাদের পরে কি হবে ওরা এটা তো জানতে লাগে। আমি তো ছাড়বো না, কিন্তু তিলোত্তমার মা বাবা যে কেন চুপ আমি জানি না। আমি তো মাত্র আর 2 মাস দেখব, তারপরে আমি তো চুপ থাকবো না, আমি থাকবোই না। কেন আমার একটা কোলের মেয়ে গেছে, আমি ছাড়বো না, এমনি ছাড়বো না। আমি বলছি একেবারে অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাটিগাড়া নির্যাতিতার মায়ের সঙ্গে, তিনি যেমনটা জানালেন, তিনি তিলোত্তমার মাকে বললেন সাহস হারাবেন না, আপনি সাহস রাখুন। এবার এই মুহূর্তে সরাসরি চলে যাব গুড়াপে, সেখানে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। শর্মিষ্ঠার সঙ্গে রয়েছেন কয়েকদিন আগেই একেবারে যে ফাঁসির সাজা শোনানো সেই গুড়াপে নির্যাতিতা নাবালিকা, তার মা রয়েছেন। সরাসরি শর্মিষ্ঠার কাছে চলে যাব। শর্মিষ্ঠা, আজকে রায় তাদের পরিবার, তার পরিবার কতটা সন্তুষ্ট, কি বলছেন তারা, সরাসরি শুনবো। একদম সরাসরি তাদের কাছেই চলে যাব, কারণ এই পরিবারও সেই দিন তিলোত্তমার ঘটনার পর তারা মোমবাতি হাতে পথে নেমেছিলেন, কিন্তু আজ তারা সকাল থেকে অপেক্ষা করছিলেন যে কি সাজা শোনানো হয়। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। আপনার মেয়ে সঠিক বিচার পেয়েছে, আপনি খুশি? একটু আগেই প্রতিক্রিয়ায় বলেন, এই সাজা শোনার পর আপনারা কি বলবেন? খুশি? না, এই সাজাতে খুশি না। এতদিন ধরে কেস ঝুলিয়ে রেখে কোর্টে তুলেছে, কোর্ট থেকে আজকে ঘোষণা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটা ফাঁসি হলে ভালো হতো, ওনার বাবা মায়েরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। যার জন্য পথে নেমেছিলেন, এবং সেই মেয়েটার ওই ঘটনা, মানে সেই কলকাতার ডাক্তার দিদি, আপনারা সেদিন বারবার বলেছিলেন, এই ডাক্তার দিদি সঠিক বিচার পেল? তার বাবা মা সঠিক বিচার পেল না? তারা সঠিক বিচার পেল না। তার বিচারের দাবিতে আমরাও পথে নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। মেয়ে হারানোর যে কি কষ্ট আমরা জানি, তারপরে আমার সঙ্গে ওই ঘটনা ঘটে গেছে। তার বাবা মাও বিচার পেল না, আমরাও বিচার পেলাম না, কেউই বিচার পেলাম না। আমরা ব্যক্তিগতভাবে বিচার পেয়েছি, কিন্তু আমরা বলতে দিদির কথা বলছি, যে আমরা আন্দোলন করেছিলাম ওনার বিচারের জন্য, সেই বিচার আজকে পাওয়া গেল না। ডাক্তার দিদির বাবা সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি, এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন, আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধড় হতে পারে। আমরা শুধু ধড় নয়, মাথাও চাই, লেজও চাই, পুরো চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে, সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি, শুধু একটা হয়ে নয়, পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন